সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রদের আজকে শুভ সকাল। সবাই কেমন আছো? ভালো আছো তো? এই করোনা পরিস্থিতিতে, এই করোনার পরিবেশ, চারিদিকে খুব নিস্তব্ধ এবং আতঙ্কর পরিবেশে তোমরা কিভাবে আছো, কেমন আছো? সবার সঙ্গে অনেক দিন দেখাও হয়নি, আর তোমরাও আমাদের ক্লাস ঠিকমতো করতেও পারছো না। এতে আমরা যেরকম তোমাদের মিস করছি, তোমরাও তোমাদের সহপাঠী এবং শিক্ষকদের দারুণভাবে মিস করছো, সেটা বুঝতেও পারছি, কিন্তু কিছু করার নেই। এই পরিস্থিতিতে আমাদের খুবই সতর্কভাবে এবং সুরক্ষিতভাবে থাকতে হবে এবং বাড়ির সবাইকে সাবধানতা অবলম্বনও করতে হবে। তো সব কিছু খারাপ পরিস্থিতির মধ্যেও আমাদের মানিয়ে নিতে হবে এবং যেটা বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে কি হতে চলেছে সব কিছু আমাদের পর্যায়ক্রমিকভাবে মেনে চলতে হবে। যাই হোক, আমাদের বিদ্যালয় থেকে তোমাদের সুবিধার জন্য অনলাইন ক্লাসের সুবিধা করে দেওয়া হয়েছে। তাতে তোমাদের নির্দিষ্ট নাম্বারে লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের পড়ানোগুলো খুব ভালোভাবে দেখতে পারবে এবং ক্লাসও করতে পারবে। যাই হোক, আজকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের যেটা বলবো যে সবাই বই, খাতা, কলম তিনটা জিনিস নিয়ে বসো। আমি যে ক্লাসটা করছি নদী, তোমাদের নদী সম্পর্কিত কিছু তথ্য আমি দেব, এটা খাতায় টুকে নেবে। তোমাদের সপ্তম শ্রেণীর আগে যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে তারপরে নদী চ্যাপ্টার দেখো, ওই নদী চ্যাপ্টার বইতে বের করবে, বইটা সামনে রাখবে, এছাড়া একটা খাতা আর পেন, দরকার হলে একটা পেন্সিল। যাই হোক, শুরু করছি আজকে নদীর ক্লাস। তো নদীকে আমরা ইংরেজিতে যেটা বলি রিভার। ছবিটা দেখছো একটা নদীর ছবি। যে কোনো নদী কোনো উচ্চ প্রবাহ থেকে উৎপত্তি লাভ করে এবং সেটা মেশে কোথায়? কোনো সমুদ্র বা অন্য কোনো নদীতে মেশে, অর্থাৎ কোনো নিম্ন প্রবাহে এসে মিলিত হয়। অর্থাৎ এখানে এই ছবিতে দেখানো হচ্ছে যে নদী কোনো উচ্চ প্রবাহ বা কোনো পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলের উপরে সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে নদীর উৎস অঞ্চল। এবার এই উৎস অঞ্চল থেকে, অর্থাৎ নদী যেখানে উৎপত্তি লাভ করে, এই উৎপত্তি স্থানকেই বলা হয় নদীর উৎস অঞ্চল। এই উৎস অঞ্চল থেকে নদী তার গতি প্রবাহ মেনে, অর্থাৎ ঢাল অনুসারে নিচের দিকে প্রবাহিত হয়। এই উৎস থেকে নদী যেখানে অন্য কোনো সমুদ্র বা কোনো নদীতে, অন্য কোনো নদীতে মেশে, তাকে বলা হয় মোহনা, নদীর মোহনা অঞ্চল। তাহলে উৎস থেকে মোহনা পর্যন্ত একটা আদর্শ নদী বা একটা পরিপূর্ণ নদীকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ ও নিম্ন প্রবাহ। উচ্চ প্রবাহ, একে উচ্চ প্রবাহ বলার কারণ কি? নদী কোনো উঁচু অংশ থেকে নিচের দিকে বেগে বা কোনো ঢাল অনুসারে প্রবাহিত হওয়ার কারণে একে বলা হয় উচ্চ প্রবাহ। এবার উচ্চ প্রবাহের পরে আসছি মধ্য প্রবাহ বা মালভূমি প্রবাহ, একে বলা হয়ে থাকে। এটা হচ্ছে মালভূমি প্রবাহ। এই উচ্চ প্রবাহের নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় কাজ। মধ্য প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে বহন কাজ, আর নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে সঞ্চয় কাজ, অর্থাৎ এটা সমভূমিতে ঘটে থাকে। ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ, নদী এই তিনটি পদ্ধতিতে তার কাজ করে থাকে। এবার ক্ষয় কার্যের ফলে নদীতে কতগুলো ভূমিরূপ সৃষ্টি হয়।
এই ভূমিরূপগুলোর অনেকগুলো আছে, তার মধ্যে তোমাদের বইতে দেখো 3টা দেওয়া আছে। ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, আগে বলে নিই, এই ক্ষয় কাজ যখন এই ক্ষয় ঘটতে থাকে তখন এই ঢালটা কিন্তু বেশি থাকে। এই বেশি থাকার জন্য এখানে ক্ষয় কাজটা বেশি হয়। যখনই ক্ষয় কাজ বেশি হয় তখনই এখানকার যে নুড়ি, কাঁকর বা যে বড় বড় যে পদার্থগুলো রয়েছে সেগুলো কি হয়, নদীর স্রোতের ফলে নিচের দিকে নেমে আসে। এর ফলে যে গঠিত ভূমিরূপগুলো হয় গিরিখাত ও ক্যানিয়ন। গিরিখাত ও ক্যানিয়ন, গিরিখাত ও ক্যানিয়নটা কি? নদী যে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ নদীর উপত্যকা, নদীর উচ্চ পার্বত্য অঞ্চলে যখন ক্ষয়কাজ বেশি হয় তখন তার মধ্যে নিচের দিকে কাজটা বেশি হয়, নদীর উপত্যকার কাজটা বেশি হয়, পার্শ্বক্ষয় কম হয়, নিম্নক্ষয় বেশি হয়। অর্থাৎ এই নিম্নক্ষয় বেশি হওয়ার কারণে নদীর আকৃতি হয়ে যায় অনেকটা ভি এর মতো, অনেকটা ভি এর মতো, এইভাবে একটা আকৃতি লাভ করে। এটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা, এটাকেই বলা হয় গিরিখাত। এই ভি আকৃতির উপত্যকাকেই বলা হবে গিরিখাত। এবার যেসব অঞ্চলে যেসব নদী পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয় সেগুলো নিত্যবহ নদী, সেগুলোতে সবসময় জল থাকে, সেই জন্য এগুলোকে বলা হয় গিরিখাত বা এর আকৃতি হবে ভির মতো। আর যেসব অঞ্চলের নদীগুলো বেশিরভাগ মালভূমি থেকে সৃষ্টি বা নদীগুলোতে সারা বছর জল থাকে না, সেই নদীগুলো কিন্তু শুষ্ক থাকে, সেই নদী উপত্যকাগুলো শুষ্ক থাকার কারণে তার উপত্যকার আকৃতি হয় আই এর মতো, ইংরেজি আই আকৃতির উপত্যকা। এই আই আকৃতির উপত্যকাগুলোকে বলা হয় ক্যানিয়ন। কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। আই আকৃতির উপত্যকা, একে বলা হয় ক্যানিয়ন। তাহলে ভি আকৃতির উপত্যকাকে বলা হচ্ছে গিরিখাত, আর আই আকৃতির উপত্যকাকে বলা হচ্ছে ক্যানিয়ন। বোঝা গেছে? তাহলে এই ভূমিরূপগুলো কোথায় দেখা যাবে? উচ্চ পার্বত্য অঞ্চলে বা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এরপরে যে ভূমিরূপটা বলবো ক্ষয়কার্যের ফলে, সেটা হচ্ছে জলপ্রপাত। এরপরে যে ভূমিরূপ বলবো সেটা হচ্ছে জলপ্রপাত।
জলপ্রপাত কি? এই নদী যখন উচ্চ প্রবাহে তার অতি সবেগে প্রবাহের কারণে কোমল ও কঠিন শিলা প্রায় সমান্তরালে অবস্থান করে। এই নদী উপত্যকা কঠিন ও কোমল শিলা পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে। কঠিন শিলাগুলো স্বাভাবিকভাবে বেশি ক্ষয় পাবে না, অর্থাৎ কম ক্ষয় পাবে, আর কোমল শিলা বা নরম শিলা অধিক ক্ষয়ের কারণে সেখানে একটা গর্তের সৃষ্টি হয়। অর্থাৎ যেখানে সবেগে জল পড়বে তার নিচে যদি কোমল শিলা থাকে সেখানে একটা গর্তের সৃষ্টি হয়। ওই গর্তকেই বলা হয়, অর্থাৎ এই সবেগে যখন জলটা পড়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাই বলা হয় জলপ্রপাত। এই উপত্যকায় কঠিন, এগুলো হচ্ছে কঠিন শিলা। এই নিচে যেখানে গর্তের সৃষ্টি হয়েছে ওই নিচের এই অংশটা কিন্তু কোমল শিলা অবস্থান করার কারণে এখানে বেশি গর্তের সৃষ্টি হয়। এবার এই সবেগে জল পড়ার কারণে কি হবে, এটাকে বলা হবে জলপ্রপাত। কে বলা হবে? জলপ্রপাত। এবার জলপ্রপাতের উদাহরণ দিতে হবে, কোথায় কি জলপ্রপাত দেখা যায়। যেমন ভারতের হচ্ছে যোগ জলপ্রপাত, তারপরে বিশ্বের সব থেকে উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল। এগুলোর উদাহরণ তোমাদের দিতে হবে, ঠিক আছে। এরপরে ক্ষয়কার্যের ফলে আরেকটা ভূমিরূপ বলবো, সেটা হচ্ছে মন্থকূপ বা পডহোল, যাকে বলা হয় মন্থকূপ বা পডহোল। মন্থকূপ বা পডহোল। হোল কথার অর্থ হচ্ছে গর্ত। হোল কথার অর্থ গর্ত, অর্থাৎ নদী উপত্যকায়, উচ্চ পার্বত্য অঞ্চলে নদী উপত্যকায় যখন ছোট বড় গর্তের সৃষ্টি হবে তখন তাকে বলা হবে মন্থকূপ বা পডহোল। এর আকৃতি হবে অনেকটা কেটলির মুখের মতো, ঠিক আছে। অর্থাৎ ওই উচ্চ পার্বত্য অঞ্চলে যখন বেশি জল প্রবাহের কারণে নদীর নিম্নক্ষয়ের ফলে, নদীর উপত্যকা নিম্নক্ষয়ের ফলে যখন উপত্যকাগুলো ছোট ছোট বালি পাথর দ্বারা সংঘর্ষের ফলে বা অবঘর্ষের ফলে ছোট ছোট গর্ত, ছোট বড় গর্তের সৃষ্টি হবে, তখন তাকে বলা হবে মন্থকূপ। তখন তাকে বলা হবে কি? মন্থকূপ বা পডহোল। মন্থকূপ বা পডহোল, ঠিক আছে। মোটামুটি এই ক্ষয়কার্যের ফলে এই তিনটি ভূমিরূপ তোমাদের ছবি সহ সংক্ষিপ্ত সারে বর্ণনা করতে হবে। ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এরপরে যেটা আসবো, মধ্যপ্রবাহ, নদীর মধ্যপ্রবাহের ফলে গঠিত ভূমিরূপ। অর্থাৎ মধ্যপ্রবাহে আগে বলেছি যে মধ্যপ্রবাহের প্রধান কাজ হচ্ছে বহন কাজ। এখানে ক্ষয়ে যাওয়া যে পদার্থ বা ক্ষয়িত যে পদার্থগুলো এই প্রবাহে সেটা বাহিত হয়। কোথায় বাহিত হয়? আরো নিচের দিকে, অর্থাৎ মোহনার দিকে বাহিত হয়ে যায়।
এরপরে যেটা হবে, নদীর বহন কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলো কি কি? বহন কার্যের ফলে গঠিত ভূমিরূপ অর্থাৎ এই মধ্যপ্রবাহ। বহন কার্যের ফলে গঠিত ভূমিরূপ প্রথম যেটা আসবে পলল ব্যাজনী, পলল ব্যাজনী বা পলল ব্যাজনী। পলল ব্যাজনী কি জিনিস? নদীর এই মধ্যপ্রবাহে যখন তার প্রধান কাজ হচ্ছে বহন কাজ, এই ক্ষয়িত পদার্থগুলো নদী উপত্যকায় এইভাবে জমতে থাকে, এইভাবে জমতে থাকে। এই জমে যাওয়া ক্ষয়িত পদার্থগুলোকেই বলা হয় পলল ব্যাজনী। এই ক্ষয়িত উচ্চ প্রবাহ থেকে আসা ক্ষয়িত পদার্থগুলো যখন মধ্যপ্রবাহে উপত্যকায় সঞ্চিত হতে থাকে বা জমা হতে থাকে, তখন তাকে বলা হয় পলল ব্যাজনী। অর্থাৎ এটা অনেকটা পাখার মতো দেখতে বলে এর নাম দেওয়া হয়েছে পলল ব্যাজনী। 2 নম্বর যেটা আসবো, আঁকাবাঁকা নদীপথ বা মিয়েন্ডার। আঁকাবাঁকা নদীপথ বা একে বলা হয় মিয়েন্ডার। তুরস্কের একটা নদী রয়েছে মিয়েন্ড্রস, তুরস্কের একটা নদী মিয়েন্ড্রস, তার নামেই এই নামটা দেওয়া হয়েছে মিয়েন্ডার বা ভালো বাংলা হচ্ছে আঁকাবাঁকা নদীপথ। নদীর এই মধ্যপ্রবাহে যখন ক্ষয়িত পদার্থের পরিমাণ বা এই বোঝাগুলো যখন বেশি হবে, তখন নদী তার আসল গতিপথ হারিয়ে ফেলবে। তখন কি হবে? নদী সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হবে বা সর্পিলাকারভাবে প্রবাহিত হবে। একে বলা হয় মিয়েন্ডার বা আঁকাবাঁকা নদীপথ। আচ্ছা, এটা হচ্ছে আঁকাবাঁকা নদীপথ। অর্থাৎ নদী তার স্বাভাবিক ধর্ম হারিয়ে ফেলে নদী এঁকে মেঁকে প্রবাহিত হবে অনেকটা সাপের মতো। একে বলা হয় মিয়েন্ডার বা আঁকাবাঁকা নদীপথ। আরেকটা আসবো বহন কার্যের ফলে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতির হ্রদ, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, অশ্বের খুরের মতো দেখতে বলে এর নাম দেওয়া হয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদীর মধ্যপ্রবাহে যখন এই বাহিত বোঝার পরিমাণ আরও বেশি করে বাড়তে থাকবে, অর্থাৎ এই নদীর আঁকাবাঁকা পথ বা মিয়েন্ডার যেটা দেখালাম, মিয়েন্ডারে যখন বোঝার পরিমাণ আরও বেশি বাড়বে, তখন কি হবে? ওই আঁকাবাঁকা নদীর পথ তার বেগ আরও হারিয়ে ফেলবে। হারিয়ে ফেলে কি হবে? মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে একটা শাখা নদীতে পরিণত করবে। মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে এরকম একটা আঁকাবাঁকা নদী পথ, এটা মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে একটা শাখা নদীতে পরিণত করবে। মোটামুটিভাবে ঘোড়ার খুরের মতো হওয়ার কারণে একে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অর্থাৎ এই যে আঁকাবাঁকা নদীপথ বা মিয়েন্ডার, এটা নিজস্ব গতি হারিয়ে একটা অন্য একটা নদী
বা শাখা নদীতে পরিণত করেছে। একেই বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা ঘোড়ার খুরের মতো দেখতে বলে এর নামকরণ এইভাবেই করা হয়েছে। উদাহরণ তো অবশ্যই দিতে হবে, প্রত্যেকটি ভূমিরূপের উদাহরণ অবশ্যই দিতে হবে আর চিত্রসহ। এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যাবে মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে। মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ আমরা দেখতে পাবো। ঠিক আছে, এইটা বহন কার্য ফলে সৃষ্ট ভূমিরূপ বা মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপ। যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই 3টা পয়েন্ট দিয়ে তাদের সম্বন্ধে সংক্ষেপে, একদম সংক্ষেপে লিখে পাশে বাম দিকে একটা ছবি দিতে হবে এবং নিচে একটা উদাহরণ অবশ্যই তোমাদের লিখতে হবে। এরপরে যেটা আসবো, নদীর নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপ বা নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কি কি। নদীর সঞ্চয় কার্য ফলে গঠিত ভূমিরূপগুলি হলো স্বাভাবিক বাঁধ, প্লাবন ভূমি, বদ্বীপ অঞ্চল। স্বাভাবিক বাঁধ যাকে ইংরেজিতে বলা হয় লিভে, যখন নদীর এই নিম্ন গতিতে ক্ষয়িত পদার্থের পরিমাণ বেশি হবে, অর্থাৎ উচ্চ প্রবাহ ও মধ্য প্রবাহের যে ক্ষয়িত পদার্থগুলো এখানে যখন সমতল ভূমিতে সঞ্চিত হবে, তখন নদী উপত্যকার দুপাশে বাঁধের সৃষ্টি হবে। তাহলে কি বললাম, ওই ক্ষয়িত পদার্থগুলো নদী উপত্যকায় দুপাশে বাঁধের মতো সৃষ্টি হবে। কেন বাঁধের সৃষ্টি হবে? কারণ হচ্ছে নদী উপত্যকা কিন্তু তখন জলের আর গতিবেগ থাকছে না, সে তুলনায় কিন্তু এই বাহিত বোঝার পরিমাণ কিন্তু বেশি হবে। জলের থেকে বোঝার পরিমাণ বেশি হওয়ার কারণে নদী উপত্যকার দুপাশে বাঁধের সৃষ্টি হবে। এইভাবে একটা বাঁধের সৃষ্টি হবে। এই মাঝখান দিয়ে এটা নদী উপত্যকায় সামান্যতম জল থাকবে, জল না, অনেক সময় জল থাকেও না, গরমকালে শুধু বর্ষাকালেই জল থাকে। এটা হচ্ছে স্বাভাবিক বাঁধ। এবার এই স্বাভাবিক বাঁধ যখন বর্ষাকালে বিশেষ করে যখন নদীতে বন্যা বা নদী যখন প্লাবিত হয়, তখন এই যে দুপাশে যে বাঁধ সৃষ্টি হয়, ওই বাঁধ থেকে নদীর বাহিত যে পলি, ওই পলিগুলো পার্শ্ববর্তী সমতল ভূমিতে ছড়িয়ে পড়ে, এই দিকে ছড়িয়ে পড়বে। এই পার্শ্ববর্তী সমতল ভূমিতে ছড়িয়ে পড়ার কারণে এখানে কি সৃষ্টি হবে? প্লাবন ভূমির সৃষ্টি হবে। প্লাবন ভূমি অর্থাৎ এই যে স্বাভাবিক বাঁধের দুপাশে যে সমভূমিগুলো রয়েছে, এতে পলির পরিমাণগুলো আরও বেশি করে জমতে থাকবে। এর ফলে যেরকম অপকারও হয়, উপকার বেশি হয়। বন্যার ফলে নদীর দুপাশে বসত বাড়ি ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু তার ফলে বেশি কৃষিকাজের হয়তো ক্ষতি হয়, কিন্তু তার ফলে বেশি উপকার হয়। কেন? এই সমতল ভূমিগুলো উর্বরতা বৃদ্ধি পায়,
সমতল ভূমিগুলোর উর্বরতা বৃদ্ধি পায়। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে প্লাবন ভূমি, এই দুটো অংশ। আর এই মাঝখানে দুটো হচ্ছে স্বাভাবিক বাঁধ। পরে যেটা আসবো, বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমি নদী, এই নিম্ন গতিতেও বদ্বীপ সমভূমি দেখা যায়, যেখানে মোহনা, এই নদী যেখানে সমুদ্রে মিলিত হয়, এই মোহনা অঞ্চলে বদ্বীপ সমভূমি গড়ে ওঠে। অর্থাৎ নদীতে বাহিত পলির পরিমাণের চাপে নদীর মোহনার কাছে বয়ের মতো বা ইংরেজি ডেল্টা অক্ষরের বদ্বীপের সৃষ্টি হবে। এইভাবে বদ্বীপের সৃষ্টি হবে। এই বদ্বীপ আবার অনেক রকম আকৃতির হয়, পাখির পায়ের মতো হয়, তারপরে ডেল্টা বা বয়ের মতো হয়, তারপরে অশ্বের খুরের মতো হয়, অনেক রকম আকৃতি বিশিষ্ট হয়। তো আমাদের যেটা জানতে হবে যে বিশেষ করে বদ্বীপটা হয় অনেকটা ডেল্টার মতো। তো এই হলো নদীর গঠিত ভূমিরূপ। নদী গঠিত ভূমিরূপ উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ ও নিম্ন প্রবাহ। প্রত্যেকটা প্রবাহে 3টি করে ভূমিরূপ তোমাদের জানতে হবে, ছবি সহ এবং উদাহরণগুলো অবশ্যই মনে রাখতে হবে। এরপরে যেটা আলোচনা করব, ওই নদীর ধারণ অববাহিকা ও নদী অববাহিকা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা আমরা বিশেষত ছাত্ররা গুলিয়ে ফেলি যে ধারণ অববাহিকা কি আর নদী অববাহিকা কি। দেখে নাও, ধারণ অববাহিকা, তোমাদের বই পাঠ্যপুস্তকেও ওই কথাটা আছে, ধারণ অববাহিকা ও নদী অববাহিকা। ধারণ অববাহিকা কি? ধারণ কথার অর্থ হচ্ছে অর্থাৎ আমাদের যে ধারণ করে তাকেই বলা হয় ধারণ অববাহিকা। অর্থাৎ নদীকে যে ধারণ করে বা নদীকে যে সৃষ্টি করে সেটাকেই বলা হয় নদী অববাহিকা, ধারণ অববাহিকা। অর্থাৎ নদীর এই উৎস অঞ্চল, অর্থাৎ নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে, সেটা মালভূমি উচ্চ অংশ হতে পারে বা পার্বত্য অঞ্চল। নদী যেখানে সৃষ্টি হয় তাকেই বলা হয়, সেই অঞ্চলটাকেই বলা হয় নদীর ধারণ অববাহিকা। একটা নদী এইখানে তার উৎপত্তি লাভ করেছে, যেমন গঙ্গা নদী, গঙ্গোত্রী হিমবাহে তার সৃষ্টি হয়েছে, সেই গঙ্গোত্রী হিমবাহই হচ্ছে তার ধারণ অববাহিকা। এটা হচ্ছে তার ধারণ অববাহিকা। এবার ওই উচ্চ প্রবাহ বা ওই ধারণ অববাহিকা থেকে নদীর জলপ্রবাহ কিন্তু এখানেই তার সীমাবদ্ধ নয়। এটা যখন ধীরে ধীরে মালভূমি সমভূমিতে এসে মোহনায় পৌঁছাবে, এই পুরো অংশ অর্থাৎ উৎস থেকে মোহনা পর্যন্ত এই পুরো বা সমগ্র অংশকেই বলা হবে নদী অববাহিকা। এই সমগ্র অঞ্চলটাকেই বলা হবে নদী অববাহিকা।
তাহলে বোঝা গেল ধারণা অববাহিকা নদী অববাহিকার মধ্যে পার্থক্য। ধারণা অববাহিকা কথার অর্থ হচ্ছে নদী যেখানে উৎপত্তি লাভ করে, অর্থাৎ নদীর উৎস অঞ্চলকেই বলা হয় নদীর ধারণা অববাহিকা। এবং নদীর উৎস থেকে নদীর মোহনা পর্যন্ত নদীর সমগ্র উপত্যকা অঞ্চলকেই বলা হয় নদীর ধারণা অববাহিকা। এই ধারণা অববাহিকায় নদী থাকবে, প্রধান নদীর সঙ্গে তার উপনদী থাকবে, তার শাখা নদী থাকবে, সমস্ত কিছু এখানেই অবস্থান করবে। কোথায়? নদীর অববাহিকায়। আর নদীর ধারণা অববাহিকায় অনলি নদীটাই সৃষ্টি হবে। ঠিক আছে, এবার যেটা আসছি জল বিভাজিকা। জল বিভাজিকা কি? এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো নদী উপত্যকা রয়েছে। দুটো নদী উপত্যকা রয়েছে, ওই দুটো নদী উপত্যকার মাঝখানে একটা উচ্চ ভূমি দেখা যাচ্ছে, একটা উচ্চ ভূমি বা একটা বাঁধ বলতে পারো। দুটো নদী উপত্যকার মাঝখানে যখন কোনো উচ্চভূমি অবস্থান করবে, ওই উচ্চভূমিকেই বলা হয় জল বিভাজিকা। অর্থাৎ দুটো জলাশয়ের মধ্যে বা দুটো জলধারার মধ্যে যে বিভাজন সৃষ্টি করে, যে উচ্চভূমি বিভাজন সৃষ্টি করে, তাকেই বলা হয় জলবিভাজিকা। এই চিত্রটা আঁকতে হবে। জলবিভাজিকা কি? মনে করো টিকা এলো 3 নম্বরে, তখন তোমাদের এই জলবিভাজিকা তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ অবশ্যই লিখতে হবে, সঙ্গে এর ছবিটাও আঁকতে হবে। দুটো জলধারা এবং তার মাঝখানে একটা উচ্চভূমি। ক্লিয়ার হয়েছে? আর একটা শেষ আলোচনা করে নিচ্ছি নদী থেকে। নদী জলপ্রবাহের মাত্রা অনুযায়ী নদীকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিত্যবহ নদী আর একটা অনিত্যবহ নদী। এই নিত্যবহ নদী ও অনিত্যবহ নদী কাকে বলে এবং তাদের মধ্যে যে পার্থক্য রয়েছে এটা অবশ্যই তোমাদের করতে হবে। নিত্যবহ নদী কাকে বলে? যে নদীতে সারা বছর জল থাকবে, যে নদীতে সারা বছর জল থাকে এবং নদী অবশ্যই পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত লাভ করবে, তাকে বলা হয় নিত্যবহ নদী। এই নদীকে মানচিত্রে নীল রঙে দেখানো হয়। উদাহরণ দিতে হবে গঙ্গা, তিস্তা, তোর্ষা, জলঢাকা, যমুনা, এগুলো হচ্ছে নিত্যবহ নদীর উদাহরণ। আর অনিত্যবহ নদী কাকে বলে? যে নদী মালভূমি অঞ্চল থেকে প্রবাহিত হবে, অর্থাৎ যে নদী বর্ষার জলে পুষ্ট হবে, তাকে বলা হবে অনিত্যবহ নদী। এই নদীগুলোকে মানচিত্রে কালো রঙের দেখানো হবে। কেন? নদীগুলো সারা বছর জল থাকে না, শুধু বর্ষার সময় ছাড়া অন্য সময় জল কম থাকে বা থাকে না বললেই চলে, সেই জন্য এগুলোকে কালো রঙে দেখানো হয়। উদাহরণ হবে দামোদর, অজয়,
ময়ূরাক্ষী, কংসাবতী, কেলেঘাই, হলদি, অনেক নদী রয়েছে। বেশিরভাগ নদীগুলো পশ্চিমবঙ্গের বেশিরভাগ নদীগুলো পশ্চিম বাহিনীর নদীগুলো হয় অনিত্যবহ। ক্লিয়ার হয়েছে? নিত্যবহ, অনিত্যবহ নদী। আর যেটা আসছি আন্তর্জাতিক নদী আর অন্তর্বাহিনী নদী। আন্তর্জাতিক নদী কাকে বলে? যে নদী একটা দেশে নয় 2-3টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তাকে বলা হয় আন্তর্জাতিক নদী। যেমন হচ্ছে নীলনদ। নীলনদ হচ্ছে একটা আন্তর্জাতিক নদী। কেন? ওই নীলনদ অনেকগুলো দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া আমাদের ভারতে রয়েছে ব্রহ্মপুত্র নদ, যেটা তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে। তিব্বত থেকে ভারত থেকে বাংলাদেশে হয়ে মোহনা বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই জন্য ব্রহ্মপুত্র হচ্ছে আন্তর্জাতিক নদী। আর গঙ্গা কিন্তু অন্তর্বাহিনী নদী। কেন? গঙ্গা ভারতে উৎপত্তি লাভ করে ভারতেই ও মোহনায় মিলিত হয়েছে, সেজন্য তাকে বলা হয় অন্তর্বাহিনী নদী। এছাড়া রয়েছে লুনি নদী, আমুদরিয়া, নর্মদা, তাপ্তি, এগুলো সব হচ্ছে অন্তর্বাহিনী নদীর উদাহরণ। ক্লিয়ার হয়েছে? তারা আজকে এইটুকু। সবাই ভালো থাকবে, স্বাভাবিকভাবে থাকবে। সবাই বাইরে বেরোলে মাস্ক অবশ্যই ব্যবহার করবে এবং হাতে স্যানিটাইজার নিয়েই বেরোবে। এই বলে আমার ক্লাস শেষ করছি। বাই, জয় হিন্দ।